নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক জীবনানন্দ দাশের লেখা গল্প সঙ্গ নিঃসঙ্গ। বাপের বাড়ি গিয়া এবার তুমি খুব কায়েমি হইয়া বসিয়াছ দেখিতেছি। অনেক দিন তোমাকে চিঠি লিখি নাই। বিবাহ আমাদের 3 বছরের পুরনো। 3 বছর অবশ্যই এমন বেশি কিছু সময় নয়। অনেকের বিবাহ 10, 15, 20, 25 এমনকি 50 বছর অবধি নবীন ও সজীব থাকে। অন্তত সপ্তাহের মধ্যে 3-4 দিন চিঠিপত্রের বিনিময় না হইলে তাহাদের চলে না। কিন্তু তুমিও জানো, আমিও জানি, ইহাদের মতো যদি আমাদের জীবনের ব্যবস্থাও হইত, তাহা হইলে এই পৃথিবীতে পলাইবার পথ খুঁজিয়া পাওয়া যাইত না। এই যে দীর্ঘকাল তুমি আমার কোনো খোঁজ খবর নেও নাই, আমিও তোমাকে কিছু লিখি নাই, এই শূন্যতা আমার কাছে বড় গভীর পরিতৃপ্তির জিনিস। জীবনটাকে এইরকম নিস্তব্ধতা ও শূন্যতায় ভরিয়া রাখিতে ইচ্ছা করে আমার। আমার কামনা কি জানো? বইচি, ময়না কাঁটা, বাবলা, ফণিমনসা, বন অপরাজিতার পাশ দিয়া এক একটা সাদা ধুলা মাখা ভারী স্নিগ্ধ আঁকাবাঁকা গ্রামের পথ থাকে। তাহারই পাশে থাকে এক একটা প্রান্তরের অপরিসীম নিঃশ্বাসের নিস্তার। সবুজ ঘাস আছে সেখানে। ঘাসের ভিতর শ্যামা পোকা আছে, দিয়ালি পোকা আছে, গঙ্গা ফড়িং আছে, কাচ পোকা আছে। সুদর্শন উড়িয়া আসে। হলুদ, কমলা, জর্দা, নীল রঙের প্রজাপতি কাশফুলের ভিতর সমস্ত দুপুর ঘুরিয়া ঘুরিয়া বেড়ায়। কোথায় হয়তো কতগুলো পলাশ, অর্জুন গাছ, হিজল গাছ, উলুখড়ের জঙ্গল, মাছরাঙার ডানার শিরশিরানি। এমনই এক জায়গায়, ঘাসের নরম গন্ধের কাছে, প্রান্তরের এক টেরে, বনের দেবতা অশ্বত্থ যেখানে অনেক দিন হইতে ছায়া রচনা করিয়া বাঁচিয়া আছেন। রাত্রিদিন শালিক, বুলবুলি, কোকিল ও কাককে আশ্রয় দিয়ে আসিতেছেন। সেইখানে খড়ের একখানা ঘর তুলিয়া পড়ি, লিখি, চুরুট ফুঁকি, দিন কাটাইয়া দিই। জীবনের ব্যবস্থা যদি আমি এই রকম করিয়া লইতাম, আমি জানি তুমি ইহাতে কোনো আপত্তি করিতে না। আমাকে নিঃসঙ্গ করিয়া আমাকে তোমার সাহচর্য দিবার আকাঙ্ক্ষাও অনুভব করিতে না। তুমি নিজেকে সব বিষয়ের, অন্তত আমার সম্পর্কিত সমস্ত বিষয়ের থেকে বিদূরিত রাখিবার এই যে তোমার উদাস চমৎকার উন্মনস্কতা, ইহার কথা যখনই ভাবি তখনই দ্রোণ ফুলের নিভৃত মধুর মতো মাধুর্য আসিয়া আমার মনকে সিক্ত করিয়া দিয়া যায়। আমি চুপ করিয়া বসিয়া থাকি। চিলের সোনালি ডানা ডালপালার ভিতর হইতে প্রসারিত হইয়া উড়িয়া ঘুরিয়া নীল আকাশে কোথায় মিলাইয়া যায়। দেখিতে কি যে ভালো লাগে আমার। তুমি জানো কিনা জানি না, কিন্তু আমি অনেক দিন হইতেই দেখিতেছি, ভালোবাসিতে যদি বা চাই, কেহ আমাকে ভালোবাসুক, আমার কাছে আসিয়া বসুক, আত্মসমর্পণ করিয়া অষ্টপ্রহর আমার পরিচর্যা শুরু করুক, আমাকে অবলম্বন করিয়া নিজের মনোমায়ার সোনালি, রূপলি, কমলা রঙের তদন্তে সবুজ ঘাসের শরীর ও বুটিদার নীল আকাশকে ভরিয়া রাখুক, বিচিত্র অলৌকিক নিভৃত নীড় তৈরি করুক, এসব ভাবিতে গেলে আমার বড় পীড়া বোধ হয়।
পৃথিবীর শেষে পলাইয়া যাইতে ইচ্ছা করে আমার। তোমার মনে আছে কিনা জানি না, তুমি এখানে থাকিতেও আমার নিজের ঘরের ভিতর একটা জলের কলসি সব সময়ই রাখিতাম। তৃষ্ণা পাইলে নিজেই গড়াইয়া নিয়ে জল খাইতাম। তোমাকে কোনোদিন জল ঢালিয়া দিতে অনুরোধ করি নাই, তুমিও অনুগ্রহ করিয়া ঢালিয়া দিয়াছ বলিয়া মনে হয় না। কিন্তু ইহাই আমার ভালো লাগিয়াছে। এখনো যখন মনে হয়, বুঝিতে পারি তোমার সঙ্গ আমাকে গভীর নিঃসঙ্গতার নিস্তার দিয়াছিল, সেই নিস্তারের পথে এখনো চলিতেছি, চিরকালই চলিব। ইহার চেয়ে অনুপম উপলব্ধি পৃথিবীতে আর কিছু আছে কি? অবশ্যই 8 বছর আগের ধারণা আমার অন্যরকম ছিল। তখনও আমি বিবাহ করি নাই। মনে হইতো বধূকে দিয়া পা টিপাইয়া লইব, কপালের চুল বুলাইয়া দিবে সে, পাখা দিয়া বাতাস করিবে, আরো কত কি। কিন্তু তুমি যখন আমার জীবনে আসিলে, দেখিলাম এসব কিছুই করিলে না তুমি। আমিও চাহিলাম না। ধীরে ধীরে হৃদয়ের ভিতর সাপ খেলানো বাঁশির সুর কেমন যেন বাজিয়া উঠিল আমার। বুঝিতে পারিলাম না এ সুর কাহার নিকট হইতে আসে। দিন রাত্রির ভিতর হইতে, গ্রামের পথের প্রান্ত হইতে, উলুখড়ের জঙ্গল হইতে, আকাশ হইতে, নিস্তব্ধ অপরূপ দুপুর বেলার বুক হইতে এ সুর কে যে পাঠায় ভাবিয়া ভাবিয়া অবাক হইয়া যাইতাম। কিন্তু কেমন অচেনা, গভীর, বড় ভালো লাগিল আমার। কোনো দিন কাহাকেও ভালোবাসিয়াছিলাম, হারাইয়া ফেলিয়াছি, এ কি তাহারই আহ্লাদিনী? না, তা নয়। এ তুমিও নয়, আমিও নই। এ শুধু দিনরাত্রির গভীর রঞ্জনী ধ্বনি। অনন্ত অপরিসীমের দিকে চলিতে চলিতে নারিকেলের পাতায়, চিলের ধবল গলায়, খয়েরি ডানায়, ভোরের নৌকার রঙিন পালে, খড় রৌদ্রে, মেঘনা ধলেশ্বরীর স্ফীত স্তনের বন্যায়, মধুকুপি ঘাসে, কাশের সমুদ্রে, দ্রোণ ফুলের ভিড়ে, মৃতা রূপসীর ললাটের সিঁদুরে, গোধূলির মেঘে, শীত সন্ধ্যায় কুয়াশায়, স্থবিরের বিষণ্ণ চোখের নির্জন স্বপ্নতন্তুর ভিতরে তাহারা যে সুর বাজাইয়া যায়, এ শুধু তাহারই ধ্বনি। এ সুর তোমার জীবনে আছে কিনা জানি না। যদি না থাকে, আহরণ করিয়া লও। জীবনে এক গভীর অবলম্বন পাইবে। চিঠিখানায় এই পর্যন্ত লিখিয়া রাখিয়াছিলাম। দুপুরবেলা করমচা, কুল, কদমের জঙ্গলের ভেতর হইতে নিরবচ্ছিন্ন ঘুঘুর ডাক আসিতেছে। শুনিতে শুনিতে অন্যমনস্ক হইয়া পড়িতে হয়। কলম রাখিয়া দিয়া অনেকক্ষণ চুপ করিয়া বসিয়াছিলাম। তারপর কলম তুলিয়া লইয়া ধীরে ধীরে লিখিতে লাগিলাম আবার। তুমি অনেক দিন হয় বাপের বাড়ি চলিয়া গিয়াছ বটে। কবে আসিবে জানি না। সেখানে কোনো এক ছন্দ নিশ্চয়ই পাইয়া বসিয়াছে তোমাকে, যাহা দিয়া বাকি জীবনটা কাটাইয়া দেওয়া চলে। আমিও ভাবিয়াছিলাম, যখন আমার সঙ্গে মিলিত হইলে, এই রকম কোনো একটা ছন্দের পথ ধরাইয়া দিব তোমাকে। দেখিতেছি নিজেই খুঁজিয়া পাইয়াছ। মাও এখানে নাই। তিনি কয়েক মাস হইল কাশী চলিয়া গিয়াছেন। সঙ্গে লইয়া গিয়াছেন আমাদের সংসারের অবশিষ্ট নারী, আমার বিধবা বোন চারুকে। মার ইচ্ছা চারুকে লইয়া অনেকদিন কাশীতেই থাকেন।
বুড়া বয়সে কাশি থাকিবার শখ যে তাহার হইল, মন্দ হইল না। কিন্তু এখানে বাবা রহিলেন। দিনের মধ্যে অনেকবার তাহার নানা রকম তত্ত্ব তলবের দরকার। অসুস্থ মানুষ, মনও খুব চিন্তিত। বুঝি না এসব কাহাকে দিয়া করাইয়া লইব। একটি চাকর আছে অবশ্যই, ছোকরা, নাম অর্জুন। চেনো তো তুমি তাহাকে? সে অবশ্যই অর্জুনও নয়, শিখণ্ডীও নয়, মাঝামাঝি একটা কিছু। এক এক সময় খুঁটিনাটি খানিকটা কাজ বেশ মন দিয়া গুছাইয়া করে, কিন্তু তারপরেই আসে তার অবসাদের সময়। পালাইয়া গিয়া ছাতিম তলায় চাকরদের দলে মিশিয়া তাস খেলিয়া দিন উজাড় করিয়া দেয় সে। কিংবা মনসা তলায় নিরিবিলি অশ্বত্থ গাছের নিচে ঘুমাইয়া ঘুমাইয়া চৈত্রের দিনটা সাঙ্গ করে। পূজা পার্বণ বা কোথাও কথকতা যাত্রা হইলে অর্জুনকে ৩-৪-৫ দিনের মধ্যে খুঁজিয়া পাওয়া যায় না। তারপর একদিন ছিন্ন বিচ্ছিন্ন কাপড়ে ধুলায় ধূসরিত হইয়া দেখা যায়। আমি বলি না কিছু তাহাকে। বেচারার মা নাই, কেহ নাই। পৃথিবীর মাটির জন্য টান রহিয়াছে। পৃথিবীর পথে পথে ঘুরিতে ভালোবাসে সে, ঘুরুক। আমার যদি কোনো সন্তান থাকিত, তাহা হইলে এই রকম ঘুরিতে দেখিলেই ভালো লাগিত আমার। 2 বিঘা জমির উপর আমাদের এ বাড়ির ঘরদোরের পরিসর যে নিতান্ত কম নয়, তাহা তো তুমি বিবাহের পর কয়েক মাস থাকিয়া দেখিয়াই গিয়াছ। বাড়ির এমন পড়ন্ত অবস্থা, এ পরিবারেরও। আমার তো মনে হয় 2-3 পুরুষের মধ্যেই সব ধসিয়া যাইবে। তুমি দেখিয়া গিয়াছ, নোনা ধরা দেওয়াল, ইট ফাটিয়া চুরিয়া পাটকেল হইয়া খসিয়া পড়িতেছে। মেঝের ভিতর ফাটল, আগাছা, সেখানে ইঁদুরও থাকে, সাপও থাকে। জীর্ণ শীর্ণ খাট ভাঙিয়া চূর্ণ হইয়া গিয়াছে। ফাল্গুন চৈত্র মাসে দিঘির জল পচিয়া ওঠে। বাড়ির চারিদিকে জঙ্গল। ভিতরের কোঠাগুলো ছেঁড়া ছেঁড়া ফাটা টুটা বেওয়ারিশ জিনিসের ভাঁড়ার শুধু। যেখানে সেখানে ছুঁচা ছোটাছুটি করিতে থাকে। হাঁটিতে হাঁটিতে অতীত স্মৃতিকে মারাইয়া চলি শুধু। গলিত চন্দন কাঠের মতো বিচিত্রতার স্বাদ পাই কখনো, কখনো বা গোখুরার ছোবলের মতোই কেমন কি সব আঘাতে মানবাত্মা শুকাইয়া নীল হইয়া ওঠে যেন। ইহাদের মাঝামাঝি আরও কত অনুভূতি দিনরাত তাহাদের ছায়া শরীর, রেখা ও তন্তুর উজ্জ্বলতা ও অন্ধকার লইয়া বুদবুদের মতো স্ফুরিয়া ওঠে, মুছিয়া মিলাইয়া যায়। 20-50 বছর পরে এ বাড়িতে কে থাকিবে ভাবিয়া ঠিক করিতে পারি না। বাড়ির চারিদিক ঘিরিয়া জঙ্গলের ভিতর শিয়ালে কাঁদিবে শুধু। আর ওই পলাশের ডাল হইতে জামের শাখায়, সেখান হইতে হৃদয়ের প্রশাখায় মেঘের রসের মতো মলিন মধুর কামিনীর ঝোপের ভিতর লক্ষ্মী পেঁচা, জোনাকি, নক্ষত্রমাখা চৈত্র বৈশাখের রাতের সমস্ত শিশির, আলো, আঘ্রাণ ও অন্ধকার কুড়াইয়া লইয়া রহস্য সৌন্দর্যাবৃত এই জীবন ব্যাপারটাকে মাদুরের চেয়ে ঢের সুব্যবহারে লাগাইয়া যাইবে। এই ভাঙা দরদালানের সেই শেষ অতিথিদের কথা ভাবিয়া বেশ ভালো লাগে আমার। অনেক পুরুষের সুখ দুঃখের আস্বাদ মাখানো এই প্রাচীন জিনিসটাকে তাহারা এক সুন্দর পরিসমাপ্তি দিবে, কিন্তু সেদিন এখনো খানিকটা দূরে। জানোই তো, লোক নাই নাই করিয়াও এ বাড়িতে বছরের 4টি মাস ধরিয়াই আত্মীয় স্বজনের ভিড় নিতান্ত কম নয়। তুমি চলিয়া গিয়াছ, মা চলিয়া গেলেন, চারুও গেল বটে। এখনো পিসিমা আর ছোট কাকা ছিলেন।
সুশীল ছোকরাটি ছিল, আমাদের রাঁধুনি হিমাংশুর মা ছিল। ইহাদের লইয়া দিন চলিতেছিল মন্দ না। মা চলিয়া যাইবার পর হইতে রান্না বান্নায় অবশ্যই খানিকটা অসুবিধা হইয়াছিল। হিমাংশুর মা রাঁধিতে গিয়া একদম মশলা এড়াইয়া চলিত। বাটনা বাটিতে গেলেও তাহার মাজায় রস আসে। কাজেই জলের মতো তরকারি ঝোলের দিকে তাকাইয়া কত কি কথা ভাবিতাম। মার কথা মনে হইত, চারুর কথা, তোমার কথা। ভাবিতাম অনুপমা আমার বধূ, সে যদি এখানে থাকিত তাহা হইলে এই জিনিস কি আর হইত? ভালো করিয়া স্বামীকে রাঁধিয়া খাওয়াইবার জন্যই যে তোমাদের জীবন, সে কথা আমি বলিতে চাহি না। কিন্তু হিমাংশুর মার হাতে তৈরি ডাল, তরকারি ও কাদা ভাতের নমুনা যদি তুমি দেখিতে, যদি যে সব কিছুতেই লবণ ও কাঁচা লঙ্কা ঘষিয়া খাইতে হইতেছে, তাহা হইলে দূর হইতে সহানুভূতি বোধ করিতে নিশ্চয়। আমাদের খাওয়া দাওয়ার সুব্যবস্থার জন্যই নয়, তোমার মনে সমবেদনা জাগাইবার জন্যই একবার ইচ্ছা হইত তোমাকে এখানে আসিতে বলি। মনে হইত অনুপমা আসিয়া দেখিয়া যাক। একদিন পোড়া ভাত ও একদিন ভাতের লপসি ও আঁশটে কাঁচা ট্যাংরা মাছের ঝোল দিয়া কেমন করিয়া দিন কাটাইতেছি আমরা। কিন্তু তবুও তোমাকে, মাকে, চারুকে কিছু লিখিলাম না আর। তোমাদের সহানুভূতির মমতা লইয়া খেলা করিবার এই যে স্বাদ, এই যে নমনীয় প্রবণ হৃদয়, ইহার বহির্মুখীনতার কথা ভাবিয়া বড় লজ্জিত হইলাম। নমনীয় প্রবণ মন যেন হাটে বাজারে উথলাইয়া উঠিয়া বন্যার ঝলসানি না আনে, যেন অন্ধকার শিরার ভিতর ঢুকিয়া নিভৃত উপশিরায় লুকাইয়া জীবনকে সজীব রাখে, সবুজ রাখে, শান্তি দান করে, যেন গভীর শান্তি পায়। শুনিয়া তুমি হয়তো ঠোঁট মুচকাইতেছ, ভাবিতেছ সামান্য খাওয়া দাওয়া লইয়াই এত কথা ফাঁদিয়া বসিলাম। মার হাতের মোলায়েম রান্না খাওয়ার চিরদিনের অভ্যাস। বিবাহের আগের দিন পর্যন্ত মা কাছে বসিয়া বাতাস দিয়া সাধিয়া সাধিয়া খাওয়াইতেন। তারপর ভাবিলেন তুমি আসিয়াছ, তাই সরিয়া পড়িলেন। সহসা তোমাদের হীন নিস্তব্ধ বাড়ির ভিতর হিমাংশুর মাকে আবিষ্কার করিয়া আমার চক্ষু স্থির হইয়া গেল। অবশ্যই কয়েকদিনের জন্য মাত্র। এখন স্বাভাবিক চোখ ফিরিয়া পাইয়াছি। হিমাংশুর মা যা খাইতে দেয় তাহা পাইয়াই পরিতৃপ্তি। আমার এ নবীন তৃপ্তির কথা শুনিয়া তুমিও যে বেদনা পাইবে না, খুশি হইবে, সেই জন্যেই এত কথা তোমাকে লিখিলাম। কথার পর কথা তোমাকে জানাইয়া সুখ আছে খুব। জানি মমতা ও অশ্রুর আড়ম্বর লইয়া তুমি আমাকে আক্রমণ করিতে আসিবে না। পিসিমার আলাদা চাকর, চাকরটি রাঁধিতে পারে বেশ। ভিন্ন চুলায় ভিন্ন উপকরণে নিজের চাকর দিয়া রান্না তৈয়ার করাইয়া খান তিনি। আমরা কি খাই না খাই সেসব দেখিবার জন্য বড় একটা ঘেঁষেন না। শুনিয়াছি পিসে মশাই খানিকটা টাকা রাখিয়া গিয়াছেন। এই পরিমার্জিতা বিলাসিনী বিধবার দিন গুজরান হইবে মন্দ না। এক এক সময় মনে হয় বিলাসিতা তিনি কোথাও গিয়া করিলে পারিতেন। এই যে অষ্টপ্রহর আমাদের চোখের সামনে, তারপর যখন আজ মাংস, পেঁয়াজ, হালুয়া, লুচির গন্ধ, কিন্তু হৃদয়কে অন্তর্মুখীন করিতে পারিলে
ক্ষুধিত অন্তরেও মাংস ও লুচির গন্ধে বিভ্রম জাগে না। জীবনকে আমি অন্তর্মুখী করিবার একটা গভীর প্রয়াস পাইতেছি। দুপুরবেলা ময়ূরাক্ষীর জল দেখিয়াছ? অশ্বত্থের ছায়ায় কেমন ছটা করিয়া পদ্মের নাল জড়াইয়া ঘুমাইয়া আছে। জীবনকে তেমনি স্থির ও শান্ত করিতে চাই। সময় কাটিতেছিল মন্দ না। পিসিমার সমারোহের দিকে তাকাইবার কোনো প্রয়োজন বোধ করিতাম না। পিসিমারও একটি বিশেষ গুণ আছে। যখন এ বাড়িতে লোকজন তেমন থাকে না, গল্পগুজব জমাইবার সুবিধা নাই, তখন তিনি আমাদের নির্বিবাদ জীবনের কোনো কাজে আমাদিগকে বাধা দিতে আসেন না। নিজের মনের ভাবে নিজে থাকেন, আমাদিগকেও থাকিতে দেন। সমস্ত সকালবেলা আমি আমার কোটায় বসিয়া থাকিতাম। পড়িতেই চাই, কিন্তু কি বই যে পড়িব ঠিক করিয়া উঠিতে পারিতাম না। সাধক বৈষ্ণবদের পুঁথি, রসাত্মক কবি বৈষ্ণবদের বই বাবার ভালো লাগে। যে কোনো খবরের কাগজ, ইংরেজি, বাংলা কি কোনো উপন্যাস পড়িবার স্পৃহাও তাহার কম নয়। একটি বই অনেকবার পড়িবার মতো বিরাট ক্ষমা ও মাধুর্য তাহার হৃদয়ের ভিতর আছে। এসব সম্বল আমার কিছুই নাই। যা চাই সেই রকম বইয়ের অভাবে খবরের কাগজই আমাকে পড়িতে হয়। সমস্ত সকাল চুরুট জ্বালাইয়া জানালার কাছে চেয়ারটা টানিয়া লইয়া একবার আমি আমের ডালপালার ভিতর হলুদ বউ কথা কও পাখিটির দিকে তাকাইয়া দেখিতাম। বহুক্ষণ অন্যমনস্কতার পর রাইনে নাজিদের কাণ্ডকারখানা, হিটলারের বিচিত্রতা, মস্কো ট্রায়াল, লুয়াংসির কাছে জাপানিদের অমানসিক যুদ্ধ, এইসব দূর দূরান্ত, দিগন্তের এবং নিকটের ঘরের নানা রকম চিত্তাকর্ষক সংবাদ ও অসংলগ্ন মন্তব্য লইয়া সমস্ত সকালবেলাটা জমিয়া উঠিত মন্দ না। সমস্ত দুপুর চোগা চাপকান পড়িয়া বার লাইব্রেরি ও অশ্বত্থতলায় কাটাইয়া দিই। বার লাইব্রেরিতে কম, অশ্বত্থতলায় বেশি। মস্ত বড় অশ্বত্থ গাছটার নিচে শান বাঁধানো কয়েকটা বসিবার জায়গা আছে, কয়েকখানা টিনের চেয়ারও আছে। বার লাইব্রেরিতে বসিয়া বসিয়া যখন কিছুতেই শিকার মেলে না, আর উকিলদের কাহাকেও শিয়াল, কাহাকেও শকুন, কাহাকেও দাঁড়কাক বলিয়া মনে হয়, জীর্ণ শীর্ণ উকিলের গাউনে নিজেকে কোনো এক বিগত পৃথিবীর কিম্ভূত কিমাকার জীব বলিয়া বোধ হয়, চারিদিককার আবহাওয়া অসম্ভব ও অপ্রাসঙ্গিক হইয়া ওঠে, তখন লাইব্রেরির থেকে হাত 50 দূরে অশ্বত্থ গাছটার দিকে চলিয়া যায়। কোনোদিন বগলে একটা পেনাল কোট থাকে, প্রায় কিছু থাকে না সঙ্গে। চাপকান খুলিয়া ফেলিতে ইচ্ছা করে, চারিদিক হইতে বাতাস ঘনাইয়া উঠিয়া লইয়া যাইতে চায় আমাকে। পাশের একটা পুকুরের কিনারে ঝোপ জঙ্গলের ভিতর হইতে ডাহুকের শব্দ আসে। সবচেয়ে উঁচু নারকেল গাছগুলোর মাথায় দুই একটা বাজ পাখি আসিয়া পড়ে। সাদা পেট, সাদা গলা, গলার রং খয়ের গলা জলের মতো, বেশ লাগে দেখিতে। দুপুরের চিকচিকে নারকেল পাতার ভিতর রোদ মাথায় করিয়া অপরিসীম নীল আকাশের নিচে কাহাকে যে ডাকিতে থাকে তাহারা। চারিদিককার জীবন মৃত্যুর স্রোতের ভিতর রহস্য বেদনাহত প্রেমিক পরমাত্মাকে ইহারা যেন নতুন করিয়া দুঃখের, বিরহের, করুণ কাতরতার, পুলকের সঙ্গীত শুনাইতে চায়। আমিও শিহরিয়া উঠি। অনেকক্ষণ বসিয়া থাকি টিনের চেয়ারে, হাতের চুরুট নিভিয়া যায়। বাতাসে শিমুল, কৃষ্ণচূড়া ও নিম সজিনার গুঁড়ি গুঁড়ি হলুদ পাতা ঝরিয়া পড়ে। বিন্ধু চিত্রকূটের মতো বিরাট এক এক খণ্ড সাদা মেঘ আকাশের এক প্রান্ত হইতে আর এক প্রান্তে সরিয়া যায়। কেন যেন দণ্ডক বনের কথা মনে হয়।
অশোক বনে সীতার কথা। কেন যেন নারীকে অশোকের মতো রক্তিম ও সুন্দর বলিয়া মনে হয়। কোনো এক নারীকে যেন যেন কোনো সুদূর সুবর্ণ রেখার তীরে কমলা রঙের মেঘের সন্ধ্যায়, যেন কোনো রেবার তীরে রাবির বালুকায়, ত্রিস্রোতার পারে আবার ঝিলমের কিনারে ভারতের দেবী পীঠগুলোকে দেখিয়া আসিতে ইচ্ছা করে। পায়ে হাঁটিয়া কড়ির মতো সাদা ধুলা গায়ে মাখিয়া দেবী তীর্থের থেকে দেবী তীর্থে ঘুরিয়া বেড়াইবার জন্য প্রাণ বিকালের রৌদ্রে পল্লীর চিলের মতো কাঁদিয়া মরে। নীল আকাশ বাহির হইয়া পড়ে আবার। মনে হয় জীবনে যত সুর সাধিতে চাহিয়াছিলাম সব যেন জড়ো হইয়া বুকের মধ্যে তাহাদের আত্মবিহবল আবেদন জানাইতেছে। এত বড় একসঙ্গে বহন করিতে পারি না আমি। কাজেই মাটির দিকে তাকাই, ছেঁড়া প্যান্টের দিকে নজর পড়ে, পোড়া চুরুট জ্বালাইয়া লই। এই পৃথিবীতে ফিরিয়া আসি আবার। পকেটের থেকে বাহির করিয়া ভাঁজ করা খবরের কাগজের দুই একটা শীট উল্টাই। গালের খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলাই। ফৌজদারি আদালতের লাল ইটের দেওয়ালগুলোর দিকে তাকাইয়া নিঃশব্দে গোঁফ চোমড়াইতে থাকি। খানিকটা দূরে ঝাল চানাওয়ালা বসিয়া বসিয়া ঝিমায়, কিন্তু পয়সা খরচ করিতে যাই না আর। বেশ গরম, চারিদিকে পানিতাল, ডাব, তরমুজ ও পানি ফলের অনেকগুলো হুদ্দা। অসংখ্য লোক দর কষাকষি করিতেছে, কিনিয়া খাইতেছে। ছেলেবেলায় বাবা এখানে আমাকে অনেক সময় বেড়াইতে লইয়া আসিতেন, গোলাপ জাম ও পানি ফল কিনিয়া দিতেন। এখন কিনিয়া খাইবার দরকার নাই আর, ছেলে মানুষ নই তো আমি। ঢের বড় হইয়া গিয়াছি। চারিদিককার খাওয়া দাওয়ার ব্যাপারের থেকে চোখ সরাইয়া গরম বাতাস মাখা দূরের প্রান্তরের দিকে ফিরিয়া তাকাই। অনেকখানি নিস্তব্ধতার ভিতর কয়েকটা শকুন বসিয়া আছে দেখি। মনে হয় সমস্ত দুপুর এই প্রান্তর ও শকুনটির দিকে তাকাইয়া কাটাইতে পারা যায়। জীবনের সমস্ত প্রেম, বিরহ, বেদনা ও স্বপ্ন দুপুরের রৌদ্রে শকুন চড়া তেপান্তরের দিকে তাকাইয়া যেন অভূতপূর্ব নবজীবন পায়। কি যে হয় ভাষায় আমি কাহাকেও বুঝাইয়া বলিতে পারি না, কিন্তু মনে হয় উহাদের দিকে তাকাইয়া জীবনের শেষ দিন পর্যন্ত অভিভূত হইয়া বসিয়া থাকিতে পারি। চারিদিকে লেমনের সোডা ভাঙার শব্দ, চিনে বাদামের খোসা, বাদামি গন্ধ, মজা তরমুজের আঘ্রাণ। একজন মুসলমান ফকিরের পিছনে পিছনে একটা তিতির পাখি চিৎকার করিয়া দৌড়াইতেছে। কাঠঠোকরা ধাঁ করিয়া উড়িয়া আসিয়া নারিকেল গাছের ছায়ে ছাদ কুড়ার উপর বসিল। সিভিল কোর্টের বারান্দায় চড়াই লাফাইয়া বেড়ায়। অশ্বত্থের ডালপালায় বউ কথা কও, পাপিয়া, মাছরাঙা, দাঁড়কাক, ফিঙার সমাবেশ ভারী সুন্দর। কত সুখ শাড়ির দলকে ফেলিয়া যাব আমি। 300 বছর আগের পুরনো কথা ও নীলকণিকার দেশ বৃক্ষের ভিতর জাগিয়া ওঠে। যেদিকে তাকাই হৃদয়কে নরম করিয়া রাখিবার জন্য জগতে অনেক জিনিসই তো ছিল। সন্ধ্যার সময় ফিরিয়া আসিয়া ক্ষুধা পাইত বটে, ইহার ব্যবস্থাও ছিল মন্দ না। হিমাংশুর মা আমাদের জন্য সুজি তৈরি করিয়া রাখিত। প্রায় চিনি কম হইত, কোনোদিন ঘি খুঁজিয়া পাওয়া যাইত না, একদিনও কিশমিশ দিত না। হিমাংশুর মা সুজি বা কেন রাঁধে যে রোজ বুঝিতে পারিতাম না। হাতে গড়া রুটি তৈরি করিয়া রাখিলে হয় না? লাল আটার রুটি আর খানিকটা তরকারি, বেশ জিনিস। 11 দিন
লুচি করিলেও তো হয়। কিন্তু হিমাংশুর মাকে আমি বা কি বলিব? নিজের বিধান সে নিজেই। সে মনে করে মা ও চারু চলিয়া যাইবার পর এই সংসারে সেই একমাত্র নারী। কথাটা মিথ্যা নয়, আমরা পুরুষ চুপ করিয়া থাকি তাই। সে চলিয়া গেলে এই সংসারটা হয়তো একেবারে লক্ষ্মী ছাড়া হইয়া পড়িবে। কাজেই তাহার নারী ধর্মে যাহা ভালো বোঝে তাহাকে তাহাই করিতে দিই। শেষ পর্যন্ত বুঝি যে নারী সে খুবই, তাহার একমাত্র অভাব এই যে সে আনাড়ি। ইহা ক্ষমা করিয়া লওয়া যায়। যতই খারাপ জিনিস কুস্তি করিয়া রাঁধুক না, সে খুব নিষ্ঠার সঙ্গে আসন পাতে, ভালোবাসিয়া পরিবেশন করে, নিজেকে বঞ্চিত করিয়াও আমাদের খাওয়াইতে চায়। সে আমাদের সুখ সুবিধা খুঁজিয়া বেড়ায়। তাহার হৃদয়ের পরিসর দেখিয়া অবাক হইয়া থাকি। পিসিমা এগার দিন লুচি পটল ভাজা পাঠাইয়া দেন, কিংবা পাউরুটি, টোস্ট, অমলেট। যে ডিশে এসব খাবার আসে তাহাও খুব সুন্দর। খুব সতর্কতার সঙ্গে ব্যবহার করি। ভয় হয় পাছে ভাঙিয়া যায়। কচিত তিনি নিজের হাতেই খাবার সাজাইয়া লইয়া আসেন, বলেন তোমাদের রেখাবিতে সাজাইয়া লও। তিনি দাঁড়াইয়া থাকেন, সাজাইয়া লই, তাহার ডিশ ফেরত দিই, তিনি চলিয়া যান। খাইতে শুরু করি। ভালো লাগে বটে, কিন্তু কেমন একটা আচ্ছন্নতা বোধ করি যেন। কাছারির থেকে সন্ধ্যার সময় ঢলঢল করিয়া ফিরিয়া আসিয়া নিজের ঘরে চুপচাপ বসিয়া খাইতেছি। সমস্ত ঘরে ইঁদুর খচমচ করিয়া ঘুরিয়া বেড়ায়। জানালার ভিতর দিয়া চামচিকা সাঁ করিয়া ঢুকিয়া ঘরের ভেতর পাক খাইতে থাকে। একটা তেলা পোকা উড়িয়া আসিয়া খাবারের থালার উপর পড়ে। হয়তো হিমাংশুর মাই নোংরা বিধবার কাপড়, জর্জরিত জীবনের জীর্ণ শীর্ণ ও একরাশ ছোট ছোট পাকা চুলের সাদা মাথা লইয়া দরজার কাছে দাঁড়াইয়া আমার খাওয়া দেখিতেছে। কেমন যেন লাগে। আমি থালা সরাইয়া ধীরে ধীরে বাহির হইয়া যাই। অন্ধকারে মাঠের পথে হাঁটিতে হাঁটিতে মনে হয় আমি এই বংশের শেষ পুরুষ। আমার কোনো সন্তান হইল না। আচ্ছা, নাই বা হইল, কিন্তু মনে হয় অশরীরী পিতৃপুরুষেরা আমার চারিদিকে ঘিরিয়া দাঁড়াইয়াছেন, বলিতেছেন প্রেম, বিচ্ছেদ, বেদনা ও কাতরতা এসব তো আমাদের অজানা জিনিস নয়, কিন্তু তুমি ইহাদের যে রূপ দিয়াছ তাহা তো আমাদের রক্তের স্রোতে কোনো দিন ছিল না। বিধাতা প্রথম যেদিন মানুষ সৃষ্টি করিয়াছিলেন সেই হইতে আজ পর্যন্ত গৌরবে, ঐশ্বর্যে, আড়ম্বরে, সাংসারিকতায় আমাদের বংশ রক্ষা করিয়া আসিতে পারিয়াছি। কিন্তু তুমি যে সব মুছিয়া দিতে চলিলে দেখিতেছি। যাও, ঘরে ফেরো, প্রাচীনদের জীবন প্রণালীর নিয়ম আয়ত্ত করিতে শেখো। এক একটা বটগাছ যেমন অনেক দিন বাঁচিয়া থাকে, অনেক সন্তান সন্ততি বিলাইয়া যায়, পৃথিবীর রৌদ্র, অন্ধকার, কুয়াশা, বৃষ্টি, হিমের ভিতর হইতে বিচ্ছেদ ও অন্যতর অকৃতকার্যতা খুঁজিয়া পায় না, পায় আত্মবঞ্চনাহীন পরিতৃপ্ত পরিস্ফূর্ত জীবনের সরসতা ও কলরব। তুমিও তাহাই পাইবে। অন্ধকার জমিয়া ওঠে। এই ছায়ার দলকে আমি উড়াইয়া দিই। মাঠের পথে দূরে, আরো দূরে হাঁটিতে হাঁটিতে মুখোমুখি অর্জুনের সঙ্গে দেখা হইয়া যায়। বলি, কোথায় ছিলি রে?
এ 4-5 দিন কাজ করতে আসিসনি যে? ছেলেটি কোনো জবাব দেয় না। বাপ নাই, মা নাই, কেউ নাই, কিছু নাই। কৃষ্ণপক্ষের অন্ধকারের ভিতর গ্রাম বাড়ির ফাঁকে সেও কোথায় মিলাইয়া যায়। যাক, কেহই থাকিবে না। অশরীরী পিতৃপুরুষেরা যোগের সৌন্দর্য অনুভব করিয়াছিলেন, কিন্তু বিয়োগের শূন্যতা ও মাধুর্য যে কত দূর তাহা তাহারা বুঝিতে পারিতেন। পল্লবিত বটগাছের দিকে না চাহিয়া একটা দীর্ঘ অগ্নিশিখা আকৃতির ঠুঁটো মঠের দিকে নক্ষত্র মাখা নিবিড় রাতে যদি একবার তাকাইয়া দেখিতেন। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।